হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান কিষান বাণী। কৃষি, মাছ চাষ, প্রাণী সম্পদ উন্নয়ন, সমবায়, ফল চাষ, কৃষি প্রযুক্তি, পলুপালন, গ্রামোন্নয়ন এ সব কিছু জানতে শুনুন কিষান বাণী। শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কিষান বাণী অনুষ্ঠান। আজ কিষান বাণী অনুষ্ঠানে আমরা পেয়েছি একজন প্রগতিশীল কৃষক বন্ধু কামারুল হোসেন মণ্ডলকে। কামারুল হোসেন মণ্ডল এসেছেন নওদা ব্লকের বাদশাহনগর গ্রাম থেকে। কামারুলের যে চাষবাস, সেই চাষ কিন্তু উনি বিজ্ঞানসম্মত উপায়েই করেন। বিশেষ করে প্রত্যেকটা চাষই কিন্তু বিজ্ঞানসম্মত উপায়ে চাষবাস করেন এবং চাষবাস করে কিন্তু অনেক সাফল্য অর্জনও করেছেন। এবং বিভিন্ন দপ্তরের সঙ্গে, কৃষি দপ্তর বলুন, সেখানে জেলা বলুন বা জেলার বাইরে যেসব কৃষি দপ্তরগুলো আছে, সবারই সঙ্গে যোগাযোগ রেখে কিন্তু চাষবাসটা করেন। আর কি পদ্ধতিতে উনি পাট বোনেন, কিভাবে পাট চাষ করেন, এই সম্পর্কে আজকে আমরা শুনবো। কামারুলদা, নমস্কার আপনাকে। নমস্কার। নমস্কার। তো যে কথা বলছিলাম, তো আপনি তো বিভিন্ন দপ্তরগুলোর সঙ্গে যোগাযোগ রেখে চাষবাস করেন, বিজ্ঞানসম্মত উপায়ে অনেকটাই চাষবাস করেন। তো এটা দেখেছেন যে এখনকার যে চাষবাস করছেন আর যে চাষবাস করছেন, সেই চাষবাসের মধ্যে পার্থক্য কেমন? পার্থক্য অনেকটাই। তার কারণ আগেকার যে সব চাষ পুরনো প্রথায় চাষ আর বিজ্ঞান ভিত্তিক এখন চাষ, বিজ্ঞান ভিত্তিক চাষ করলে কৃষকেরই লাভবান হবে। যেমন পাট চাষ, আমার বাপ দাদরা প্রথম থেকেই জমিতে বীজ ছড়ি বুনতো, তাতে ছড়ি বুনতো। তাতে আপনিও বুনেছেন? হ্যাঁ, আমরা বুনেছি। আমি যেমন প্রায় 43 বছর ধরে কৃষি কাজের সঙ্গে আমি জড়িত। আচ্ছা আচ্ছা। এখন বিজ্ঞান ভিত্তিক ব্যারাকপুর বলুন, টালিগঞ্জ বলুন, আমাদের রাজ্যের অফিসগুলো বলুন, বা বিজ্ঞান ভিত্তিক চাষ করাই আমার লক্ষ্য। সেখানে দেখছি 1 বিঘা জমিতে পাট বুনতে গেলে আগেকার কৃষকরা বা আমরাও বুনেছি 1 কেজি পাটের বীজের দরকার হয়। 1 কেজি অনেক অনেক পাট তখন তুলতে হয়, তার লেবার খরচটা বেশি লাগে, তুলে ফেলতে হয়। এখন বিজ্ঞানীদের মতে 1 বিঘা জমিতে পাটের সংখ্যা লাগে 70 থেকে 80 হাজার চারা। 70 হচ্ছে পাতলা, 75 মাঝারি, 80 হলে ঘন। তার অধিক যত গাছ বেরোবে, পাট বড় করতে গেলে আপনাকে তুলে ফেলতে হবে। তুলে ফেলতে গেলে লেবার দরকার, লেবার লাগাইতে গেলে পয়সার দরকার। তার এখন যা চাষাবাদ, খরচ কমাতে হবে, লক্ষ্য হবে লাভটা যেন বেশি হয়। হ্যাঁ, সেটাই। এখন সেটা করতে গেলে বিজ্ঞান ভিত্তিরা এখন সিড ড্রিল, পাট বোনা মেশিন, 1 লক্ষ টাকা দাম নয়, সরকার হিসাবে ওই 4-5 হাজার টাকা দিলে একটা মেশিন হয়ে যাচ্ছে। এবং আগেকার যেসব 13 সাল থেকে আমি পেয়েছিলাম, সেই মেশিনগুলো ড্রাম ছিল লোহার। আমরাই প্রথমত বইতে আমাদের নিজের বিবেকে বাধ্য, বীজটা ঠিক পড়ছে কি অবস্থা। বীজ না পড়লে তো পাট বেরোবে না, একটা সন্দেহ থাকতো মনের মধ্যে। আর চাষিরা হাত সিটি বুনছে, তার একটা আত্মবিশ্বাস ছিল জমিতে আমি পাট ফেললাম, বুঝলেন। কিন্তু এখন খুব সহজে বিজ্ঞানরা বের করেছে, বা জেসিআই বা সরকারিভাবে কৃষি ভবন থেকে যে মেশিনগুলো পাওয়া যাচ্ছে, প্লাস্টিক ড্রাম। তাহলে মেশিনটাও পাতলা হয়েছে, আমি স্বচক্ষে দেখতে পাচ্ছি বীজটা পড়ছে কিনা, তাহলে সে সন্দেহটা আমার দূর হয়ে যাচ্ছে। তাতে মেশিনে বীজ বুনলে 300 থেকে 400 গ্রাম বীজ যথেষ্ট। তার আগে বিঘা প্রতি 1 কেজি লাগতো। আগে আপনি বুনতেন 1 কেজি, তখন এখানে অনেকটাই খরচ, অনেকটা অর্ধেকেরও কম হচ্ছে। আর লাইন সাইন থাকার ফলে কি, যে আমাদের বাতাস, জলবায়ু, সাধারণত অধিকাংশ জমির পজিশন বুঝি পারলে পূর্ব পশ্চিম লাইন করতে হবে। আচ্ছা, লাইন করতে হবে। লাইনের দূরত্ব 10 ইঞ্চি বা 11 ইঞ্চি, যাই হোক, একটা মেশিনের সিস্টেম আছে। তাতে চারা আপনার ততটাই থাকছে, এবং লাইন হলে আপনার নির্ণয় খরচটা কমছে। আচ্ছা, কি জন্য কমছে? এখন আমাদের মাঠে পেঁয়াজ চাষ করার ফলে এমন আগাছা হচ্ছে, যার সংখ্যাতে খুবই সরু এবং অত্যাধিক, তার লেবার দিয়ে মারাই কঠিন। যে বিজ্ঞানীরা যে বীজগুলো তরগা সুপার বা এজিল, এই গ্রুপের যত রকম বীজ আছে,
সেই ঘাসগুলোর বীজগুলো পাতাগুলো সরু, কিন্তু সেই ওষুধে মোটেই কাজ হচ্ছে না। আচ্ছা, তাহলে নিড়াতে গেলে আবার অতিরিক্ত মানে তা মারাই যাচ্ছে না। তাহলে আপনি মাঝ লাইন দিয়ে যদি সেই একটা এটা নেল উইডার বলছি, মানে নিড়ানু মেশিন, যদি সহজেই ঠেলেন, একটা বাচ্চা ছেলেও সে মেশিনটা ঠেলতে পারবে। তার লাইনটা দুইটা একটা বীজ যদি বেলাইন হয়, সেটা উঠে যাচ্ছে এবং মাটিটা একটু নড়ি দিলেই এই অসংখ্য যে ঘাসগুলো বেরোচ্ছে সেগুলো মারা উঠে যাচ্ছে। তাহলে আপনার লেবার খরচ আমার হিসাবে 5টা লেবারের জায়গায় 2টো লেবার লাগবে। মানে একটা ঠেলা আর একটা কিছু কিছু যেগুলো লাইনে থেকে যাচ্ছে সেইগুলো তুলে ফেলা। তাহলে খরচটা নিঃসন্দেহে, মানে নিঃসন্দেহে, এগুলো না দেখালে ঠিক বুঝতে পারবেন না। তাহলে খরচটা কমছে। আর একটা কি হচ্ছে, এই যে আবহাওয়া, গরম যে তাপমাত্রা, এতে যদি মাটি আপনি চালা দিয়ে দিন, চালা মানে দাউলি দিয়ে হোক, কোনো মেশিনের সাহায্যে হোক, তাহলে মাটিটা নড়ে গেলে জল ধারণ ক্ষমতা, মাটির আর্দ্রতাটা বজায় থাকবে। আচ্ছা, তাহলে আগাছা দমন হচ্ছে, প্লাস আপনার আর্দ্রতা মানে স্বাভাবিক থাকবে। ওই যে চালা দেওয়া মতন করে দিচ্ছেন, দুই দিক দিয়ে কাজ হয়েছে। মানে এমনকি এখন চাষিদেরকে জমিতে দেখাতে পারি, আমার জমিতে একই দিনে সেচ দিলেও দেখা যাচ্ছে জল ধারণ ক্ষমতাটা বেড়ে যাচ্ছে বিনা পয়সাতে। আপনার আগাছা দমন হচ্ছে এবং লাইন সুইং দুইটি হচ্ছে। তারপরে এটা খুবই মানে কৃষকদের এখন বৈজ্ঞানিক যুক্তিতে পাটের বেশি ফলন পেতে গেলে সর্বাধিক সত্য, বুঝলেন? বিজ্ঞানীদের ধারণা, এতে করলে পাটের ফলন আমি 13 সাল থেকে বিজ্ঞান ভিত্তিক চাষ করি, তাতে সরকারি রিপোর্টে বা আমরা তো হয়তো 1 কুইন্টালও বেশি পেয়েছি, 75 থেকে 80 কেজি ফলন আপনার বেশি হবে পাট চাষে যদি বিজ্ঞানসম্মত উপায়ে চাষবাস করা যায়। আর একটা বেশি পয়সা লাভ হচ্ছে, সেটা কারণ হয়েছে কি, পাট কাঠির একটা দাম আছে, বুঝলেন না? এই লাইন সুইং থাকার ফলে যে পাটগুলো রাখবে খুব সহজেই, আলো বাতাসটা ভালো পাচ্ছে, পাট কাঠিটা একটু মজবুত হবে, একটু মোটা হবে, তাহলে আঁশের মানটা ভালো হচ্ছে এবং ওই পাট কাঠিটা আপনার বেশি দামে বিক্রি হবে। মানে পানে খরচ আপনার মনে হচ্ছে বলে, তাহলে আপনার বীজ দেওয়া থেকে আরম্ভ করি মানে সব দিক থেকেই আপনি লাভবান হবেন। তার মানে লাইন সুইং করে যদি আমি পাট চাষ করি, পাট বুনি, তাহলে আমার সব দিক থেকেই আমি লাভবান হচ্ছি। প্রথম লাভবান হচ্ছে যে আমার বীজটা কম লাগছে। দ্বিতীয় কথা হচ্ছে যে পাটের মানটা ভালো হচ্ছে, পাটের যে গাছ সেটা একটু মোটা হচ্ছে, মোটা হলেই আমার ফলনটা বাড়বে এবং ফলন বাড়লেই আপনার পাটের যে কাঠিটা, পাট কাঠি, সেটাও আপনি ভালো দামে বিক্রি করতে পারা যাচ্ছে, তাই না? তার মানে আমার সব দিক থেকেই লাভবান যদি আমি লাইন সুইং করে পাটটা বুনি। খুব ভালো কথা। তো এরপর পাটটা তো বুনবো, কিন্তু কি জাতের বুনবো আমরা? কি জাতের বীজ আপনি বুনেছেন? আচ্ছা, পাটের তো বিভিন্ন জাত আমার জীবনে আমি দেখলাম, বুঝলেন? আগেকার ছিল নবীন পাট বীজ, ওর বয়স প্রায় আমার পশ্চিমবাংলাতে প্রায় 35 বছর আপ হয়ে গেল। প্রকৃতির নিয়মে একটা মানুষ বেশি দিন তার শক্তি ক্ষমতা থাকে না, কোনো জাত মানে কোনো ফসলেরও বেশি দিন এই আবহাওয়াতে সে টিকে থাকতে পারে না। যার ফলে এই 13 সাল থেকে আমার কাছে যে পরীক্ষাটা চলছিল সেটা হচ্ছে সুরেন 204, 3 বছর মানে 16 সালে সেটা ছাড়পত্র পেয়েছে সরকারিভাবে। সেই বীজটা এখন আমাদের সব জায়গাতে চলছে। কিন্তু গত বছর আবহাওয়ার কারণে ব্যাপক ফুল সব এলাকাতেই দেখা গিয়েছিল। আচ্ছা, মানে ছোট অবস্থাতেই মানে 1 ইঞ্চি থাকতেও ফুল পাওয়া গেছে। আচ্ছা, হ্যাঁ, মানে তা খুবই ক্ষতিকারক। তো কি পাট হবে না না, তো যেহেতু ব্যাপক হারে হলো, হ্যাঁ, চাষিরা করবেটা কি তখন ধরুন বৈশাখ জ্যৈষ্ঠ মাস হয়ে গেছে, বাধ্য রেখে দিতে হচ্ছে সবাইকে। তাতে কি পাটের ফেসু বেরিয়ে গেল, আর পাটের ফুল হয়ে গেলে গাছের আঁশটা পাতলা হয়ে যায়। সেই জন্য চাষিরা যতই আগামী বা লেটে কাটুক, ফুল আসার আগে কাটতে হয়। মানে ফুল আসলে সেখানে 5 কাঠি বেড়ায় অন্তত 3-4টি, সেটা দরকার হয় না, বুঝলেন? হ্যাঁ, তাহলে আঁশটা পাতলা হয়ে গেল এবং ফেসু বেরিয়ে গেল, এতে ব্যাপক ক্ষতি হয়েছে। এবছর যাতে ফুল না আসে, বিজ্ঞানীদেরই সমস্যা দেশে আসতে পারে, আবার বিজ্ঞানীদের সমস্যা মানে চিন্তা ভাবনাতেই আমাদেরকে আগামী দিনে আরো উন্নত মানের জাত তৈরি করি টিকে থাকতে হবে। সেই জন্য এবার যে বীজটা তৈরি করেছে সেটার নাম দিয়েছে মুকুন্দ। এই বীজটা অকালেও ফুল আসবে না এবং বীজটাতে আরও কম লাগছে। এটা আশ্চর্য বিষয়, কম হয়েছে। হ্যাঁ, মানে 100 গ্রাম বীজে 50,000 জার্মিনেশন হচ্ছে। আচ্ছা,
তাহলে প্রায় 125 গ্রাম বীজে আপনার 1 বিঘা জমি চাষ করা যায় সম্ভব। আমি হাতে নাতে এবার অনেক চাষিকে, মানে 2 হেক্টরে চাষ করেছেন আপনি? হ্যাঁ, করেছি। তাতে দেখা যাচ্ছে করলেন যে কি জাত করলেন এটা? মুকুন্দ। মুকুন্দ। এবার এটা কি নতুন জাত লাগালেন নাকি? হ্যাঁ, নতুন জাত। আচ্ছা। এটা ফুল আসবে না এবং পাতাগুলো চিকন। আচ্ছা। নবীনের যে পাতাটা আগে ছিল চিকন, পাতা তো অত চওড়া দরকার হয় না। যত সরু হবে তখন গাছের সংখ্যা বেশি হবে, গাছের সংখ্যা বেশি হলে পাটের আঁশ বেশি হবে। হ্যাঁ, সে সব দিক দিয়ে ঠিক থাকছে এবং এই পাটটা আগামী বোনা যাবে, মানে সরকারিভাবে, মানে একটু আগে বোনাও যেতে পারে। 1 মার্চ, মানে 1 মার্চ, মানে আজ থেকে 1 মাস আগে বোনা যাবে। আমি বুনেছি, জমি তৈরি করতে একটু লেট হয়েছিল, 22 মার্চ, তার মানে আজ 31 দিন। এবং দেখা যাচ্ছে এই তাপমাত্রাতে এর গাছের বাইটটাও খুব সুন্দর। আজ আমার পাটের হাইট প্রায় 1 ফুটের উপরে। চৈত্র মাসের মাঝামাঝি বুনেছেন মনে হয়? 22 মার্চ বুনেছি। হ্যাঁ, আজ ওই চৈত্র মাসের 10-12 তারিখ নাগাদ হবে। আর একটা বিরাট উপকার হবে আমার এলাকায়, অধিকাংশ জমিতে পেঁয়াজ চাষ করে। আচ্ছা। পেঁয়াজ ভালো করতে গেলে শেষে একটা সেচ দিতে হয়। গাছ যখন মরা ভাব হচ্ছে তখন যদি সেচ দেওয়া যায়, মানে দিতে হয়, ফলন বেশি খেতে গেলে অবশ্যই দিতে হবে। আর যদি হালকা পেঁয়াজ ভালো করতে গেলে স্প্রিং ইরিগেশন, মানে হালকা একটা বৃষ্টি দিতে হয়। তাতে অনেক পেঁয়াজ চাপে পড়ি, মাটির চাপে সেটা ব্যাকাটারা হয়, গুটিটা মোটা হয় না। সেই জন্য স্প্রিং ইরিগেশন দিতে পারলে খুব ভালো হয়। আকাশের মেঘ হলে তো আরও ভালো, নচেত আপনাকে সেচ গড়ির সিস্টেম দিতে হবে। আমাদের তো সেচের ব্যবস্থা নাই, গড়ি সেচ দেয়, তাতে পানির অপচয় হয়। যা সেচটা দিলে সেই সেচেও, মানে সেচে পেঁয়াজের মধ্যেই বোনা যাবে, মানে 1 মাস উঠে যাচ্ছে। তাহলে অনেক একটা সেচ চাষি বেঁচে যাবে এবং পাটে ফুল আসবে না। আচ্ছা। হ্যাঁ, চাষিদের মানে অনেক ঝামেলা থেকে আগামী দিনে একটা সুখবর, মানে রক্ষা পাবে কৃষক বন্ধুরা। এই যে একটা মানে অসুবিধে যে পাট চাষে, যে ছোট অবস্থাতেই ফুল চলে আসে, এটা পাটের একটা তো ক্ষতি, তো একদম মানে বিরাট ক্ষতি। নিশ্চয়ই এটা সমাধান হবে আগামী দিনে। মানে লাগিয়েছেন এবার, এটা তো ফলাফল পাননি এখনো, এখন বড় হলে বুঝতে পারবেন যে এর মানে কি অবস্থায় রয়েছে। এই যে জাতটা আপনি বুনলেন, যেটা, এটা কতদিনের আপনার পাটটা? এটা পাটের বেশি ফলন ভালো পেতে হলে পাটের ফলন 120 দিনের মধ্যে পাটের বেশি ফলন পাওয়া যায়। 120 দিনের উপর হয়ে গেলেও পাটের মান খারাপ হয়, মানে ছালটা তখন মসৃণ থাকে না। আবার আঁশটাও যখন ফুল ফোটার সময় হয়ে যাচ্ছে তখন পাতলা হয়ে যায়। বেশি ভালো ফলন পেতে গেলে 120 দিনের মধ্যেই কাটতে হবে। তার আগামী যে ধান বোনা বা বিকল্প যদি চাষ করেন, পাটের মান ভালো হবে, ফলনটা একটু কম হয়। অল্প বয়সে পাট কাটলেও কাটা যায়। আপনার গাছের রোগ পোকার আক্রমণ তো মনে হয় কেমন? রোগ পোকা আক্রমণ, হ্যাঁ, পাটের বেশি ক্ষতি হচ্ছে এখন। আগেকার ক্ষতি করতো সেটা হচ্ছে তিড়িং পোকা, যে তিড়িং পোকা মানে পাটের পাতাটা খেত। এখন আমাদের দেখছি বেশি ক্ষতি করছে ডোগা কাটা পোকা। আর এই ডোগা কাটা পোকা এখন বর্তমানে রাসায়নিক বিষগুলো অনেক সাইড ইফেক্ট আছে বলি অনেক হালকা করে দিয়েছে। মানে আগেকার থাইডুন বীজ দিলে সমস্যার সমাধান আমাদের হয়ে যেত, কিন্তু এখন রোগ আলাদা, পোকা আলাদা, কীরকম পোকা সমস্ত দেখি শুনি বিষ স্প্রে করতে হবে। আমাদের ফেম বা কোরাজিন বলি যে বিষটা উঠেছে, মানে ডোগা কাটা পোকা। তারপরে এই এখন বর্তমান যে সমস্যা ওঠে সেটা হচ্ছে জাল পোকা। এই জাল পোকাটা কি করে, এই যে তাপমাত্রা অতিরিক্ত হওয়ার ফলে গাছ বেরোনির সঙ্গে সঙ্গে মাটিটা যখন শুকিয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে পাতায় মাকড়সা জাল করে দিচ্ছে, এবং জালের তলায় সেই ছোট ছোট পোকা, সে পোকাতে জাল করে ফেললে এবং আপনার রাতারাতি গোটা জমি জাল করে গাছটাকে চেপি ধরে মেরে ফেলে, তাহলে চাষিরা বিরাট ক্ষতিগ্রস্ত, জমি ভাঙা ছাড়া কোনো উপায় নাই। আচ্ছা, সেই জন্য চাষিদেরকে সজাগ করার জন্য কৃষি বিজ্ঞানীরাও বলছে, হ্যাঁ, এডিও অফিস বা আমাদের কৃষি ভবনের সব কৃষি বিজ্ঞানীদের মতামত, আপনি বীজ বোনার 4-5 দিনের মধ্যে সেখানে কোরাজিন বা ফেম এই ধরনের ওষুধ দিতে হবে। মানে কড়া ওষুধ না দিলে, এর আগে যখন উস্তাদ আজ থেকে 10 বছর আগে ওই জাল পোকাতে ব্যাপক মাঠের ক্ষতি করেছিল, গাছের ক্ষতি করেছিল। আপনি যেমন হালকা যখন বীজ দিচ্ছেন, যেহেতু উপরে একটা আস্তরণ জাল আছে, ওর কাছে পৌঁছাইছে না। কিন্তু আর এই ধরনের বীজগুলো কি পাতের পাতা শোষণ করিনি, গাছ বিষাক্ত হয়ে যাচ্ছে। মানে পোকার গায়ে না পড়লেও ওই পাতাটা বিষাক্ত হওয়ার ফলে চাষির পয়সা একটু বেশি খরচ হয়েছে, কিন্তু দিতে হয়তো খুব পরিমাণ অল্প,
মানে একটা 130 থেকে 150 টাকার মধ্যে একটা সামান্য 10 ml বা 5 ml একটা ওষুধ কিনলে আপনার 1 বিঘা জমি যথেষ্ট হবে হবে। এবং এই পোকাদি গাছগুলো সমস্ত সজাগ থাকলে কৃষকরা সহজে রক্ষা করতে পারছে, এতে কোনো চিন্তা নেই। তো এটা তো করলেন এবং এটা বললেন যে 120 দিনের মধ্যে আমাকে পাটটা কিন্তু কাটতে হবে। তো যখন আপনি যখন পাট কাটছেন, মানে যখন পাট কাটার আপনার সময় হয়ে এলো, পাট কাটার 110 থেকে 120 দিনের মধ্যে যখন সেই সময় যদি আপনার বৃষ্টি না থাকে, যদি জল আপনি পচানোর মতন যদি সেই ব্যবস্থা না থাকে, তাহলে কি করবেন সেই সময়? এটা এখন খুব মহা সমস্যা। মানে দেখা যাচ্ছে আমাদের এই মুর্শিদাবাদ জেলায় বা আমার এলাকায় আগেকার যেখানকার জমি সেখানে জল হতো এবং সেখানে আমরা পাটটা জাগ দিতে পারতাম, তাতে লেবার খরচ কম হতো, পাটের কোয়ালিটি ভালো হতো। 2000 পরে থেকে আমাদের এখানে জলের অভাব চরম। মানে এবছর তো মানে সেচ দেওয়ারই জলের সংকট হয়েছে। জাগ দেওয়ার সমস্যা তো মহাবিপদ। জাগ দেওয়ার সমস্যা, বিজ্ঞান ভিত্তিক যেসব ইগুলো হয় সেখানে আপনি সামান্য 2 কাঠা জমি আমার এখানে এখন চালু হয়েছে, বাঁধ দিয়ে সেটা কাদা করে, মানে হদ বলছি আমরা, সামান্য 1 বিঘা জমিতে 2 কাঠা করলেই যথেষ্ট, সেখানে জাগ দেওয়া হয়। আচ্ছা, কিন্তু কৃত্রিমভাবে আমার জমি যেখানে আছে সেখান থেকে হয়তো 2 মাইল নদী বা পুকুর বা সেখানে নিয়ে যেতে হবে, তাহলে বহন করা তো বিরাট একটা সমস্যা। হ্যাঁ, পাট গাছ। হ্যাঁ, তো সেই জন্য সেই জমিতেই আপনারা ওই খাদ করতে পারেন, স্থায়ীভাবে খাদ করতে পারেন। নচেত বড় পলিথিনের তিরপল, বিজ্ঞান ভিত্তিক, আমার মানে নিজস্ব মতামত নয়, আমার সেখানে প্র্যাকটিক্যালে দেখানো হয়। একটা বাজারে তিরপল পাওয়া যাচ্ছে 25 ফুট 40 ফুট, 30 ফুট 40 ফুট একটা তিরপল নিলে 3 থেকে 3.5 টাকা দাম। তাতে আপনার কি ওই যে নাঙলের যে খরচটা, বাঁধের যে লেবারটা, বাঁধের লেবার প্রায় 5টা লেবার লেগে যায় বাঁধ দিতে। বাঁধটা ভালো করে না দিলে তো জল থাকবে না। তারপর বাঁধের চারিপাশে আবার তিরপল দেওয়া, মানে খরচ বেশ হয়ে যাচ্ছে, অথচ জলটা থাকছে না। মানে অন্তত 5-6 দিন আপনাকে ওই 20-22 দিনের মধ্যে সেচ দিতে হবে। সেচ দিতে গেলে আপনার লেবার সমস্যা, জলের সমস্যা, পয়সার ঘাটতি। কিন্তু পলিথিনে যদি আপনি জাগটা দেন, ওই পাটের খোঁচাগুলো তুলে নিতে হবে। তুলে নিতে হলে আগেকার যুগে চাষিরা জাগ দিত মাটি দিয়ে, কলা গাছ দিয়ে, কিন্তু এখনকার মতে, বিজ্ঞানীদের মতে, কলা গাছ বা মাটি ডাইরেক্ট দেবেন না, তাতে পাটের কোয়ালিটি খারাপ হয়। তাহলে আপনার কি হয়েছে, দেখা যাচ্ছে এই পলিথিনের সিস্টেমে 3টি লেবার দিলে চারিদিকে ছোট আকারের বাঁধ দেওয়া, এবং মাঝে যে খোঁচাগুলো থাকে, পাটের যে গোড়াগুলো থাকে, সেইগুলো আপনি সস্তা, মানে যেমন সিমেন্টের বাতিল বস্তাগুলো, ওতে সেইগুলো মাটি অন্তত 30 বস্তা ভরে নেন। তাহলে জায়গাটা একটু ডিপ হলো, ওখানে খোঁচা মুক্ত হলো, এবং সেইগুলো দিয়ে আপনি জাগটা ডুবাইতে পারছেন। এবং খরচটা আপনার কম হবে, এবং পানির খরচ 2-1 দিন দিলেই, মানে ওটা তো বেরিয়ে যাওয়ার অপচয়ের সম্ভব হচ্ছে না, তাহলে খরচ আপনার কম হচ্ছে। হ্যাঁ, লেবার খরচ কম লাগছে, টাকাও কম লাগছে। হ্যাঁ, এটা এইভাবে যদি আমরা পাটটা জাগ দিই, তাহলে তো আমাদের সেভাবে সমস্যাই থাকার কথা নয়। সাপ্লাই আছে গোটা বাংলায়, সেটা হচ্ছে ক্রাইজাপসোনা, নিমফেট, মানে জীবাণু পাউডার, মানে পলিথিনের আমাদের নিচে জল আমি পলিথিনে বা কোনো বোতলে ভরলে সেটা জীবাণু থাকছে না, সেগুলো 2-3 প্যাকেট ওখানে দিলে জীবাণুটা আপনার তৈরি হয়ে যাচ্ছে। ক্রাইজাপসোনাটা দিলে ওখানে জীবাণু তৈরি হচ্ছে এবং খুব তাড়াতাড়ি পাটটা পচে যাচ্ছে। তাহলে বিজ্ঞান ভিত্তিক একটু মানে অনেকদিন আগে আমি পাটটাকে ছাড়িয়ে নিতে পারছি, একই জায়গায় 2-3 বার হলে আপনার খরচটা আরো কমে আসবে। হ্যাঁ, সেই এই অবস্থায় পাট জাগ না করলে জলের যা সমস্যা, নদী নালা আমার এলাকায় একেবারে জল নাই, হাহাকার, ফলে ওইভাবেই আমাদেরকে জাগ করি আমরা দিতে হবে পাটের। তাহলে এইসব যদি আমরা বিজ্ঞানসম্মত উপায়ে, যেসব উপায়গুলো আমরা আলোচনা করলাম, সেই উপায়ের মাধ্যমে যদি আমরা পাট চাষ করতে পারি, তাহলে কিন্তু আমরা পাটে কিন্তু আমরা লাভবান হবই, অবশ্যই। এটা একদম মানে খাঁটি কথা। এবং এটা তো আপনি করেও তো দেখেছেন, এটা তো আপনি এটা তো প্রমাণিত যে আপনি করেছেন, হাতে কলমে কাজ করেছেন, করে এটা দেখেছেন যে পাটে মোটামুটি লাভ আছে, আমরা ঠিক টাইমে পাটটা কাটতে পারবো, এবং পাটের মানটাও ভালো থাকবে, পাটের দামটাও আমি ভালো পাবো, তাই না? তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা বিজ্ঞানসম্মত উপায়ে কিভাবে আমরা লাইন সইনের মাধ্যমে আমরা পাট চাষ করব বা পাট
জাগ দেব বা পাটের চাষ করব, এই বিষয় নিয়ে এতক্ষণ আমরা আলোচনা করছিলাম। আর এই আলোচনার জন্য আমরা পেয়েছিলাম নওদা ব্লকের বাদশানগর গ্রামের একজন প্রগতিশীল কৃষক বন্ধু কামারুল হোসেন মণ্ডলকে। কামারুলদা, আপনাকে আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধুদের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। ধন্যবাদ আপনাদের। এখন লোকগীতি শুনবেন সনজিৎ মণ্ডলের কণ্ঠে। দোতারা বাজায় আমি, আমায় বাজাই কে যে, দোতারা বাজায় আমি, আমায় বাজাই কে যে, কখন আসে যায় যে, কখন বাউল রাজা সেজে, বাউল রাজা সেজে, দোতারা বাজায় আমি, আমায় বাজাই কে যে, দোতারা বাজায় আমি, আমায় বাজাই কে যে। ঘষে মেজে ভালো রাখি এই দোতারায় আমি, হাজার তারে বাধায় আমি ঘষার কষ্ট জানি, ঘষে মেজে ভালো রাখি এই দোতারায় আমি, হাজার তারে বাধায় আমি ঘষার কষ্ট জানি, মাজার কষ্ট এই দোতারা বেসুর যাই বেজে, হাজার তারে বাধায় আমি বাজাই কষে কেজে, আমি বাজাই কষে কেজে, দোতারা বাজায় আমি, আমায় বাজাই কেজে, দোতারা বাজায় আমি, আমায় বাজাই কেজে। বাউল রাজা সেজে কেজে হাজার তারা এজে, যা হোক তা হোক সময় আমার সুরে ওঠে বেজে, বাউল রাজা সেজে কেজে হাজার তারা এজে, যা হোক তা হোক সময় আমার সুরে ওঠে বেজে, ভোরের সাজে বাউল রাজে, বাউল রাজা কেজে, বিনা হাতে বাজাই কত সন্ধ্যার সাজে সেজে, কত সন্ধ্যার সাজে সেজে, দোতারা বাজায় আমি, আমায় বাজাই কে যে, দোতারা বাজায় আমি, আমায় বাজাই কে যে, কখন আসে যায় যে, কখন বাউল রাজা সেজে, বাউল রাজা সেজে, দোতারা বাজায় আমি, আমায় বাজাই কে যে, দোতারা বাজায় আমি, আমায় বাজাই কে যে। এতক্ষণ লোকগীতি শুনলেন, শিল্পী ছিলেন সনজিৎ মণ্ডল। এবারে স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান। আজ আমরা এসে উপস্থিত হয়েছি বেলডাঙ্গা 2 নম্বর ব্লকের তাউলডাঙ্গা বাকরপুর গ্রামে। আর এখানে এসেই একজন আমরা মহিলা গোপালককে পেয়েছি, সঙ্গে ওই গ্রামেরই আরেকজন গোপালকও সঙ্গে রয়েছে। তো আসুন তাদের যে গোপালন, সেই গোপালনের অভিজ্ঞতার কথা আমরা শুনবো। তার আগে একটু পরিচয় করে নিই। আপনার নাম? আমার নাম সোমা ঘোষ। সোমা ঘোষ। আপনার? আমার নাম সুব্রত দত্ত। সুব্রত দত্ত। তো আপনাদের সংসার কিসের ওপর নির্ভর আপনাদের? আপনার? আমাদের সংসার গরু বাছুরের উপরে নির্ভর করে। গরু বাছুর। জমি জায়গা কিছু জমি আছে? জায়গা নেই। গোপালনই করেন শুধু? গোপালন। আপনার? আমার গোপালনের মনে কিছুটা আমার সাহায্য হচ্ছে। মানে গোপালন করেন, ঠিক আছে। এই গোপালনের ওপরই কিছু পাওয়া যায়? পাওয়া যায়। পাওয়া যায়। আপনাদের যে গরুগুলো আছে সেগুলো কি জাতের গরু? আমার জার্সি গরু। জার্সি? জার্সি। কটা আছে জার্সি? 4টে আছে। 4টে। আপনার কটা?
আমার ওই তিনটে, সবটা কি জার্সি না অন্য কিছু? জার্সি আর ওই দেশি, মানে ক্রস ব্রিড, কসমেটিক। মিশ্র হয়ে গেছে। এখন আপনাদের কটাতে দুধ দিচ্ছে? এখন একটাতে দুধ দিচ্ছি। ক কিলো দুধ দেয়? দুবেলায় আমরা 7 কিলো দিচ্ছি এখন। দুবেলায় 7 কিলো দিচ্ছি এখন, অল্প হয়ে গেছে। তার মানে অনেক দিনের নাকি? অনেক দিনের, হ্যাঁ। কতদিন মানে একটা করে বাচ্চা হবে 7 মাস 7 মাস চলছে? চলছে। আর একটা এখন অল্প দেয়, ওটা অল্প দিচ্ছে। দুবারে তো 6 কেজি দেয়। দুবারে 6 কেজি দেয়, আর দুবারে একটা 7 কেজি দেয়। ও, তার মানে কটাতে দুধ দিচ্ছে? দুটোতে? দুটোতে দিচ্ছে। ও, দুটোতে কত হয়েছে? প্রতিদিন দুধ কত হয়? প্রতিদিন আমরা দুটোতে 7 কেজি দিচ্ছে, আর একটা 6 কেজি দিচ্ছে। একটা 7 কেজি দিচ্ছে, একটা 6 কেজি দিচ্ছে, দুটো মানে দুবেলায় দেয়? দুবেলায় দেয়। 7 আর 6 13 কিলো। 13 কিলো দুধ কি মানে দুবেলায় হয় না এক বেলায়? প্রতিদিন দুবেলায় হচ্ছে। দুবেলায় মিলে 13 কিলো দুধ। এই দুধটা কি করেন? আমরা সমিতিতে দিই। সমিতি ভাগীরথী? হ্যাঁ, ভাগবতী। ভাগীরথী সমিতি না আমুলে? ভাগীরথী। আপনার কটাতে দুধ দিচ্ছে? আমাদের ওই একটাতে দেয়। ক কিলো দুধ দেয়? ওই 4 কিলো মতন। একবারে 4 কিলো খাওয়া হয় একটু, কিছুটা ঘোষ দিকে দিই। মানে টোটাল কতটা দুধ দেয়? ওই 6 কিলো মতন। 6 কিলো দেন। তার মানে সে তো খেতেই হবে, না খেলে কি করে চলবে? আমি গরু পুষবো, আমি দুধ খাবো না, তাহলে কি করে হবে? নিজের শরীরটা কত এবার চাটা করতে হয়, ধরুন লোকজন এলে তাদেরকে দিতে হয়। না, সে তো বটেই, আপনি তো রাখবেন। বসকে দিই। হ্যাঁ, তো 6 কিলো দুধ দেয়, একটাতে দিচ্ছে নাকি এখন? একটাতে দেয়। আর দুটো আরগুলো কি গাভীর নাকি? ওগুলো এখন মানে দেয়নি, এখন একটু অসুবিধার জন্য আমার ওই দেখা যাচ্ছে। তো এই গরুগুলো খাওয়ান কি আপনার? আমি খোল, ভাত, খড়, আপনার গেমা এগুলো দিই, ভুট্টা, সবুজ ঘাস খাওয়ান, সব রকম দিই। ওগুলো কি জমিতে চাষ করেন না কিনে নিয়ে এসে খাওয়ান? কিনে নিয়ে এসে খাওয়া। কিনে নিয়ে এসে খাওয়ালে তো আবার খরচ বেশি। খরচ বেশি, হ্যাঁ। হ্যাঁ, আপনারা কি করেন? আর বাজার আছে ধরুন সামনে, কিনে খাওয়াই। আচ্ছা, কিনেই খাওয়াতে হয়? কিনে খাওয়ালে তো জমি আমার নাই, আর সব বিক্রি হয়ে গেছে ধরুন, সেই জন্য অসুবিধা। এমনিও আপনার জমি জায়গা আছে এমনি? না, আমার জমি জায়গা নেই, আমার সব কিছু কিনে নিতে হয়। তো এই গরুর যে গোবরগুলো হয়, এগুলো কি মানে আলাদা করে মানে স্টোর করে রাখেন? জৈব সার করেন? বিক্রি করেন ওইগুলো? করে দিই ওগুলো। হ্যাঁ, আপনার কি করেন? আমি হয়তো বিক্রি করে দিই। ওটা বিক্রি করলেও সেখান থেকে কিছু পাওয়া যায় ধরুন। এখন তো জৈব সার তো সব জায়গায় পাওয়া যায় না, অনেকেই গরু ইচ্ছা আমাদের তো থাকে। ধরুন গৃহপালিত পশু, গরুতে আপনার পুষ্টিকর, মানে মানুষের বিশাল উপকার করে। আমল দুধ থেকে আরম্ভ করে, ঘি থেকে আরম্ভ করে, গরু যার মানে বলা যাবে না গরুতে যা দেয় আপনার, ঠিক আছে? মানে আর যাই হোক, সংসারের জন্য কিছুটা হেল্প করে, মানে একটা যেটাই হোক একটা পশু যা দিচ্ছে, মানে মানুষের আর্থিক অবস্থার দিক দিয়ে একটা মানে খাবার যোগাচ্ছে, যেটা আমরা ইনকাম করেও পারি না, তাও বাড়িতে পুষে যাই হোক কষ্ট মষ্ট করে যেটুকুই পাই, তার মানে তুলনা নাই। তো অসুখ বিসুখ তো হয়ই, লেগেই তো থাকে। লেগেই থাকে, তার জন্য ডাক্তার দেখাতে হয়। ডাক্তার আসে, দেখে। ভ্যাকসিন ট্যাকসিন দেয়া থাকে? হ্যাঁ, দেয়, ভ্যাকসিন দেয় ডাক্তার। কি ধরনের গরুর রোগ হয় দেখেছেন? গরু জ্বর, জ্বালা, ঠান্ডা, এমনি বাতের মানে এক ধরনের রোগ আছে। হঠাৎ ওগুলো ধরা পড়ে না, তো কোনো সময় বাড়াবাড়ি হয়ে যায় আপনার, তখন ডাক্তার দেখতে হয়, দেখায়। আপনার? আর মাঝে মাঝে ওই মানে একটু ঠান্ডা জাতীয় লাগে, আবার একটু কাত হয়ে মানে খাবার খেতে চায় না, তখন আমাদের কাছে ধরুন গরুর ডাক্তার অফিসার আছে, একটু দেখে যায়, একটু ইঞ্জেকশন করে দেয়, তখন আবার খেতে লাগে। আপনারা এটা কি জানেন যে গরুর কি যে রোগটা, সেই ম্যাক্সিমাম রোগটা কিন্তু একটা জায়গা থেকে আসে? সেটা হচ্ছে আপনার, যদি আমরা গরুকে কৃমির ওষুধটা না খাওয়াই, তাহলে কিন্তু সেইখান থেকেই ম্যাক্সিমাম রোগটা হয় গরু। তো আপনারা কি কৃমির ওষুধ খাওয়ান? হ্যাঁ, দিই। 6 মাস অন্তর? হ্যাঁ, ওটা ভ্যাকসিন দিয়েছে। এবার ওরা যেটা ভালো বুঝবেন ট্রিটমেন্ট করবেন, না দেখে তো ধরুন পড়বেন না, ওরাই যা না, এরকম তো ওরকম খাওয়াতেই হবে, কৃমির ওষুধটা খাওয়াতে হয়, ওখান থেকেই ম্যাক্সিমাম আমাদের মানে অসুখটা হয় গরু। আর যেখানে রাখেন গরুগুলোকে, সেই জায়গাটা কেমন? পাকা ফাঁকা, মানে ইট পাতা আছে, ইট পাতা ইট পাতা, সোলিং করা আছে? সোলিং করা আছে। আর ফ্যান ট্যান তো আছে নাকি? লাইট ফ্যান? লাইট আছে, ফ্যান আছে, মশারি দেওয়া আছে। মশারিও আছে, মশারি যাতে আছে। মশা না কামড়ায়। মশা কামড়ালে কি আর হয়? বাইরে আবার ধুমো দেওয়া হয়। হ্যাঁ, কি হয় মশা কামড়ালে? মশা দেখেছেন? কামড়ালে আপনার ম্যালেরিয়া, মানুষের যেমন ম্যালেরিয়া, জ্বর, জ্বালা, অসুখ হয়, সেরকম গরু বাছুরও হয়। এতক্ষণ শুনলেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান।